নমস্কার। আগের পর্বটি ছিল চতুর্থ পর্ব, এবারে পঞ্চম পর্ব। আলোচ্য বিষয় প্রাউড দর্শনের আলোকে সার্বিক কর্মসংস্থান তথা বেকার সমস্যার সমাধান কিভাবে করা যায়, আলোচ্য বিষয় ছিল সেটাই। তো এখন যে আমি পর্বের লাস্টের দিকে যে ব্যালেন্সড ইকোনমির কথা বলছিলাম, সেটা এখন একটু ব্যাখ্যা করছি। প্রাউড প্রবক্তা ব্যালেন্সড ইকোনমিটা এইভাবেই করেছেন ব্যাখ্যা, যে কোন একটা উন্নত অর্থনীতিকে এইভাবে ব্যাখ্যা করে যায়, কৃষিতে 30 থেকে 40 ভাগ মানুষ নিয়োজিত থাকবে। কৃষিতে 30 থেকে 40 ভাগ মানুষ নিয়োজিত থাকবে, 20 ভাগ মানুষ নিয়োজিত থাকবে কৃষি ভিত্তিক শিল্পে, 20 ভাগ মানুষ নিয়োজিত থাকবে কৃষি সহায়ক শিল্পে, আর 10 ভাগ মানুষ নিয়োজিত থাকবে ব্যবসা বাণিজ্যে, আর 10 ভাগ হোয়াইট কালার জব অর্থাৎ চাকরি, বিভিন্ন চাকরি, সরকারি বিভিন্ন চাকরি ক্ষেত্র 10 ভাগ। তাহলে এটা করলে দেখা যাচ্ছে মোটামুটি 20 ভাগ হয়ে যাচ্ছে। কৃষিতে যদি 40 ধরি, 40, 20, 20, 80, 10, 10, 100। হ্যাঁ, কিন্তু এরপরে প্রশ্ন আছে, আরেকটা জিনিস আছে। এরপরে পিআর সরকার বলেছেন, একটা উন্নত অর্থনীতিকে যদি কর্মসংস্থান ব্যবস্থা করতে সার্বিক, অকৃষি শিল্প একটা বিরাট ফ্যাক্টর। কোনো একটা সামাজিক অর্থনৈতিক অঞ্চলে অকৃষি শিল্পকে গুরুত্ব দিতেই হবে, কারণ এখানে একটা বিরাট সংখ্যক কর্মসংস্থানের সম্ভাবনা থাকে। অকৃষি শিল্পটা কি? যেমন লৌহ ইস্পাত শিল্প, বিদ্যুৎ শিল্প, যেমন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, অনুদ্ভিজ্জ ওষুধ কারখানা, যত মেটাল বেসড ইন্ডাস্ট্রি, এগুলো হলো সব অকৃষি শিল্প। এবং এই সমস্ত এইগুলো হলো এর ওপর ভিত্তি করে সব বৃহৎ বৃহৎ শিল্প গড়ে উঠতে পারে। প্রাউডের ব্যবস্থাতে যেগুলো কি ইন্ডাস্ট্রি হবে, সেগুলো হবে প্রাউডের ব্যবস্থাতে শিল্পকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মূল শিল্প, একটা হলো মাঝারি শিল্প, একটা হলো ক্ষুদ্র কুটির শিল্প। মূল শিল্প সেগুলো থাকবে, পরিচালিত হবে স্থানীয় জনগণের, স্থানীয় সরকার বা রাজ্য সরকারের দ্বারা। এই মূল শিল্পটা কি? মূল শিল্প উৎপাদন করবে কাঁচামাল, অন্যান্য শিল্পে যে ব্যবহার হয় যে র মেটেরিয়ালগুলো, কাঁচামাল তারা সাপ্লাই দেবে। আর তার শর্তটা কী হবে? নো প্রফিট নো লস, না লাভ না ক্ষতির ভিত্তিতে। যেমন যে কোনো শিল্পে বিদ্যুৎ দরকার, বিদ্যুৎ একটা কাঁচামাল, অন্যতম কাঁচামাল। তাই বিদ্যুৎ শিল্প, বিদ্যুৎ তৈরি কারখানাগুলো গড়ে উঠবে, বড় বড় বৃহৎ আকারে যেগুলো গড়ে উঠবে, সেগুলো স্থানীয় সরকার, রাজ্য সরকারের হাতে থাকবে। সেটা পরিচালিত হবে রাজ্য সরকার দ্বারা বা স্থানীয় সরকার দ্বারা, নো প্রফিট নো লস এই ভিত্তিতে। তাহলে কী হবে? এই বিদ্যুতের দামটা সর্বনিম্ন হবে, আর এই কাঁচামালের দাম কম হলে ফিনিশ গুডস যেগুলো তার উপর ভিত্তি করে তৈরি হবে, তার দামটাও সে অনুসারে কম থাকবে। এই হলো মূল শিল্পগুলো স্থানীয়। মাঝারি শিল্পগুলো পরিচালিত হবে সমবায়ের দ্বারা। সমবায় তো একটা আলাদা চ্যাপ্টার, ভবিষ্যতে কোনোদিন আলোচনা করলে বলবো। এগুলো সমবায়ের দ্বারা পরিচালিত হবে। আর যেগুলো ক্ষুদ্র এবং কুটির শিল্প, একান্তভাবে খুবই ছোট, যেগুলোকে আর একটা ক্যাপিটালের নির্দিষ্ট মান নির্দিষ্ট করা থাকবে, যেগুলোকে দ্বারা জনগণকে শোষণ করার কোনো উপায় নেই। চায়ের দোকান, মিষ্টির দোকান, পানের দোকান, সেলুন বা ক্ষুদ্র উদ্যোগ, একটা ক্ষুদ্র ব্যাটারি তৈরি কারখানা, যেগুলো খুবই তার ক্যাপিটালটা খুবই সীমিত, একটা নির্দিষ্ট থাকবে। এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগগুলো ব্যক্তিগত উদ্যোগে ছেড়ে দেওয়া হবে। আবার এর যদি প্রসারণ হয়, ক্যাপিটাল, এর যদি নিট ক্যাপিটাল বেড়ে যায়, আর নির্দিষ্ট সংখ্যক কর্মী সংখ্যা তার বাইরে যদি বেড়ে যায়, তাহলে সেটা চলে আসবে সমবায়ের আন্ডারে, ব্যক্তিগত উদ্যোগ থেকে সমবায়ের আন্ডারে চলে আসবে। এইগুলো ব্যাপার। তো এখানে তাহলে দেখা যাচ্ছে এই যে ব্যালেন্সড ইকোনমিতে বলা হচ্ছে, অকৃষি শিল্প, প্রাউড প্রবক্তা বলছেন 20 থেকে 30 ভাগ অকৃষি শিল্প ব্যবস্থা রাখতে হবে যে কোনো উন্নত অর্থনৈতিক ব্যবস্থায়। তা আপনারা বলবেন 100 ভাগ তো হয়েই গেছে, আবার এই 20 বা 30 ভাগ অকৃষি শিল্প জায়গাটা কোথায়? হ্যাঁ, জায়গা এর মধ্যেই করে নিতে হবে। দেখুন কীভাবে জায়গা আমি করাচ্ছি। এটা আমার কথা নয়, প্রাউড প্রবক্তার কথা। তিনি বললেন, এই অকৃষি শিল্প
20 ভাগের যদি কম হয় তাহলে সেই দেশটা শিল্প অবনত দেশ হয়ে যাবে, তাহলে সেখানে বেকার সমস্যা, ক্রয় ক্ষমতার সমস্যা থেকে যাবে। আবার 30 ভাগের বেশি যদি এই অকৃষি শিল্প ব্যবস্থা করা হয় সেটা হবে অতি শিল্পোন্নত দেশ। তাহলে সে অতি শিল্পোন্নত দেশের যে কুফলগুলো আমি আগের পর্বে বলেছি সেগুলো ঠিক না, সেগুলো হওয়া উচিত না। 20 থেকে 30-এর মধ্যে রাখতে হবে। কী করে হবে? তো প্রাউড প্রবক্তা বলেছেন এই কৃষি ব্যবস্থাতে 30 থেকে 40 ভাগ আছে না, এখান থেকে কিছুটা পার্সেন্টেজ নিয়ে নিতে হবে। কৃষি ভিত্তিক শিল্প থেকে কিছুটা পার্সেন্টেজ, সহায়ক শিল্প থেকে কিছুটা পার্সেন্টেজ, এইভাবে নিয়ে 20 থেকে 30 ভাগটা অকৃষি শিল্প, এই রেঞ্জটা তৈরি করতে হবে। এই হলো প্রাউডের দৃষ্টিতে সামঞ্জস্যপূর্ণ অর্থনীতি। তো প্রাউডের যে বিকেন্দ্রিত অর্থনীতির ধাঁচা রূপরেখাটা তৈরি করা হবে সেটা কিন্তু এই ধাঁচা, এই ব্যালেন্সড ইকোনমির রূপরেখার নিয়মটা মেনে মূল নীতিটা মেনে, এর বাইরে নয়। 30 ভাগের বেশি, ধরা যাক 30 ভাগের বেশি মানুষকে কৃষিতে নিয়োজিত রাখা হবে না। এবার এগ্রিবেস্ট কৃষিভিত্তিক শিল্প এটা রাখা হবে কৃষি, এবার এইভাবে রাখা হবে না, তার ভিত্তিতে বেশি, এইভাবে এগিয়ে চলবে। আশা করি আমার বক্তব্যটা বোঝা গেছে। এবারে আমি আমার বক্তব্যের শেষ চরণে আসছি, যেটা হলো বেকার সমস্যার সমাধানটা শহর, বিশেষ করে গ্রামীণ বেকার সমস্যার সমাধান, সাথে সাথে শহরেরও এই 100 ভাগ কর্মনিযুক্তির কীভাবে সম্ভব। অবশ্যই আজকের পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা সম্ভব নয়। এর জন্য প্রাউড যে উপভোগ ভিত্তিক বিকেন্দ্রিত অর্থনীতি রূপায়ণ করতে হবে। এবার প্রাউডের অর্থনৈতিক ব্যবস্থাতে বলা হচ্ছে কিভাবে প্রাউড কী করে করবে, তার কয়েকটা রূপরেখার কথা আমি বলি। সব তো স্ট্র্যাটেজির কথা বলা সম্ভব নয়, কয়েকটা জিনিস বলি। যেমন হলো প্রাউড এই যে অর্থনীতির বিকেন্দ্রীকরণের সর্বশেষ ধাপ হলো ব্লক ভিত্তিক পরিকল্পনা, আমি বলেছি আগে। তো সেখান থেকে প্ল্যানিংটা তৈরি হবে। এবার কী করে হবে দেখুন, এই যে ব্লক ভিত্তিক, প্রাউড প্রবক্তা বলছেন শুধু ব্লক ভিত্তিক নয়, ব্লক ভিত্তিক ও আন্তর্ব্লক পরিকল্পনা গড়ে তুলতে হবে। অন্তর্ব্লক এবং আন্তর্ব্লক, ইন্ট্রা ব্লক প্ল্যানিং এবং ইন্টার ব্লক প্ল্যানিং গড়ে তুলতে হবে। হোয়াট ইজ ইন্টার ব্লক প্ল্যানিং এবং হোয়াট ইজ ইন্টার ব্লক প্ল্যানিং? আন্তর্ব্লক প্ল্যানিংটি কি? একটা ব্লকের মধ্যে যে কর্মকাণ্ডটা, যে পরিকল্পনাটা তৈরি হবে, কী করে, কিসের ভিত্তিতে তৈরি হবে আমি আগেই বলেছি। একটা ব্লকের যে আজকের যে ব্লকের সীমারেখাগুলো পুনর্গঠন করতে হবে। একটা ব্লকের সয়েল, ভূমি স্ট্রাকচার, সয়েল স্ট্রাকচার, কী ধরনের সয়েল, দোআঁশ মাটি না বেলে দোআঁশ মাটি না এঁটেল মাটি, সেটা ঠিক করতে হবে, সয়েল টেস্ট করতে হবে। তারপরে ওইখানকার টোপোগ্রাফিটা কীরকম, জমির ঢালটা কীরকম, ওখানকার জলবায়ুটা কীরকম, বৃষ্টিপাতের পরিমাণটা কেমন, নদ নদী খাল বিল কীরকম আছে, কোন দিক থেকে কোন দিকে নদ নদী খাল বিলটা কীভাবে আছে, জমির ঢালটা কোন দিক থেকে কোন দিকে, হ্যাঁ, ভৌগোলিক অবস্থানটা কীরকম, পাহাড়, সমতল, নদী, তার অবস্থানটা কীরকম, ওই অঞ্চলে অর্থনৈতিক সমস্যাটা কী ধরনের, ওই অঞ্চলে কী ধরনের কৃষি ফসল, বনজ সম্পদ হতে পারে বা হয়, ওই অঞ্চলে কী ধরনের ভূনিম্নস্থ খনিজ সম্পদ আছে, এই সমস্তগুলো উপর ভিত্তি করে একটা ব্লকের রূপরেখা তৈরি করা হবে। করে এই সমস্ত ভিত্তিতেই এক পরিকল্পনাবিদরা, এই পরিকল্পনা বোর্ডের মধ্যে কারা থাকবেন? অর্থনীতিবিদ, এগ্রিকালচারিস্ট, সেই অঞ্চলের যারা সুযোগ্য যারা দক্ষ কৃষিবিদ, কর্ষক, সমাজ সংস্কারক, এই সবাই মিলে একটা ব্লক ভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা বোর্ড তৈরি হবে। অবশ্যই থাকবে টেকনিশিয়ান, কৃষি বিশেষজ্ঞ, সেচ বিশেষজ্ঞ, সবাই এই পরিকল্পনার মধ্যে থাকবে। তো একটা ব্লকের মধ্যে যে সমস্যাগুলো পরিকল্পনার দ্বারা সেইগুলো তারা তৈরি করবে। এই ব্লকে ধরা যাক, আমি বলছি এবার ব্লকে। আর আন্তর্ব্লক থেকে ইন্টার ব্লকটা কি প্ল্যানিং, যেমন কিছু কিছু প্ল্যানিং আছে একটা ব্লকের দ্বারা সেটা সম্ভব না, সেটা কী করে করতে হবে না, সেটার জন্যে আশপাশের 3-4-5টা ব্লককে মিলে যৌথভাবে একটা পরিকল্পনা করতে হবে। এটাকে বলা হচ্ছে ইন্টার ব্লক প্ল্যানিং। যেমন নদীর সেচ ব্যবস্থা, একটা নদী কোনো একটা ব্লকের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, কয়েকটা ব্লকের মধ্য দিয়ে এগিয়ে যায়। তো ওই ব্লকগুলোর সেচ ব্যবস্থা গড়ে তুলতে গেলে একটা ব্লক বিচ্ছিন্নভাবে পরিকল্পনা গড়ে তুলতে পারবে না, ওই কয়েকটা ব্লক মিলেই যৌথভাবে পরিকল্পনা করবে ওই নদীর সেচ ব্যবস্থাটা কী করে গড়ে তোলা যায়, প্রত্যেক ব্লকই যাতে কীভাবে উপকৃত হতে পারে। এটা হলো ইন্টার ব্লক প্ল্যানিং।
আশা করি বোঝা গেল ইন্টার ব্লক প্ল্যানিং আর ইন্টার ব্লক প্ল্যানিংটা কী। এবারে এই ব্লক ভিত্তিক পরিকল্পনা রূপায়ণের মাধ্যমে কিভাবে বেকার সমস্যার সমাধান। প্রাউড বলছে বেকার সমস্যার সমাধানের জন্য কেন এত মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের আশু কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে প্রাউডের অর্থনীতির দুটো তত্ত্বের কথা, দুটো ধাপ পরিকল্পনা প্রাউড এই সমস্যার সমাধানের দিক দৃষ্টি দিয়েছে। 1 নম্বর হলো স্বল্পমেয়াদী ব্যবস্থা, 2 নম্বর দীর্ঘমেয়াদী ব্যবস্থা। স্বল্পমেয়াদী ব্যবস্থার কি বলা হচ্ছে, যেখানে ইমিডিয়েট লাক্সারি গুডস বা বিলাস বহুল ভোগ্য দ্রব্যের উৎপাদন যেখানে এসেন্সিয়াল নয় সেখানে কমিয়ে দিয়ে জনসাধারণের জন্য অত্যাবশ্যক পণ্য, ভোগ্য পণ্যের উৎপাদন ব্যাপকভাবে করতে হবে, যাতে কোনোভাবে চাহিদার ঘাটতি না হয়। এই ভোগ্য পণ্যের উৎপাদনে লাগাতে হবে শ্রমজীবী সমাজকে। আর কিভাবে এই যে সেক্টরটা এটা পরিচালিত হবে, এটাকে বলা হচ্ছে শ্রমনিবিড় শিল্প। এটাকে আবার দুভাবে, স্বল্পমেয়াদী ব্যবস্থার আবার কি বলবো, অর্থনীতিটা শ্রমনিবিড় শিল্প আর হচ্ছে মূলধন নিবিড় শিল্প, দুভাগে ভাগ করা হয়েছে। তো প্রাউডে বেকার সমস্যার সমাধানের আশু পদক্ষেপ হিসেবে বেকার সমস্যা সমাধানের জন্য প্রথমে কী করতে হবে, ভোগ্য পণ্যের উৎপাদন যেসব জায়গা হবে, ভোগ্য পণ্য উৎপাদন যেমন বস্ত্রবয়ন শিল্প, বস্ত্রশিল্প, ভোগ্য পণ্যের উৎপাদন, তার উপর ভিত্তি করে যে সমস্ত শিল্পগুলো গড়ে উঠতে পারে, এই সমস্ত শিল্প ব্যবস্থাতে ইমিডিয়েট যান্ত্রিকীকরণ বা অটোমেশন না নিয়ে এসে এখানে শ্রমনিবিড় যথাসম্ভব ম্যানুয়াল লেবারকে লাগাতে হবে উৎপাদনের কাজে। তাহলে আমার যেখানে একটা মেশিন 1000 শ্রমিকের কাজ করে, পুঁজিবাদী ব্যবস্থা সেখানে ছাঁটাই করে, 1000 শ্রমিক ছাঁটাই হয়ে গেল। প্রাউডের ব্যবস্থাতে কোনো ছাঁটাই নয়, প্রত্যেকটা শ্রমিকই কাজ পাবে, সেখানে ছাঁটাই হবে না, শ্রমের সময় কমে যাবে। তো প্রাউড সেখানে কী বলছে, প্রথম ধাপে অটোমেশন না করে প্রথম ধাপে কী হচ্ছে, এই শ্রমনিবিড় শিল্প মাধ্যমে সেখানে ম্যানুয়াল লেবারের মাধ্যমে এই বিভিন্ন ভোগ্য পণ্য এবং এই বৃহৎ শিল্প যেগুলো বস্ত্রবয়ন এবং অন্যান্য পাটজাত শিল্প যেগুলোতে প্রচুর শ্রমিক লাগে, সেখানে তাদের নিয়োগ করতে হবে। একটা শ্রমজীবী মানুষের একটা বিরাট অংশ এখানে কর্মনিযুক্তি সম্ভবের মাধ্যমে শ্রমনিবিড় শিল্প এই ব্যবস্থার মাধ্যমে। এটা হলো এক। আর শ্রমনিবিড় শিল্প ব্যবস্থা হয়ে গেলে যখন এই অবস্থাটা ওভারকাম হয়ে যাবে, পরবর্তী ক্ষেত্রে করতে হবে কি, মূলধন নিবিড় শিল্প, মূলধন নিবিড় শিল্প, যেখানে মূলধনটা মূল বিবেচ্য, সেখানে ওই সমবায়ের মাধ্যমে সেই ক্ষেত্রে আসবে, পরের ধাপে আসবে অটোমেশন, যান্ত্রিকীকরণ, বৃহৎ প্রযুক্তি এবং যন্ত্রের প্রয়োগের মাধ্যমে সেখানে ছাঁটাই নয়, পুঁজিবাদী ব্যবস্থা যেখানে ছাঁটাই করে দেয়, প্রাউড সেখানে ছাঁটাইয়ের পরিবর্তে মানুষের ওয়ার্কিং আওয়ার কমে যাবে। আজকের সমাজ ব্যবস্থায় 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা শ্রম আইন তুলে দিয়ে শ্রমিকের পেটে কিল মেরে 12 ঘন্টা পর্যন্ত সেখানে পুঁজিপতিদের স্বার্থে কোনো সরকার এবং কেন্দ্রীয় সরকার সেই ব্যবস্থা লাগু করার চেষ্টা করছে। আশ্চর্য, সবই পুঁজিবাদী ব্যবস্থার ফসল। শ্রমিকের পেটে কিল মারা, তাদের নিগড়ে নেয়া প্রাউডের ব্যবস্থা সমর্থন করে না। প্রাউডের ব্যবস্থা একটি যেহেতু কল্যাণমূলক অর্থনীতি, এখানে মুনাফা মূল বিষয় না, মূল বিষয় হলো জনগণের ভোগ, কনজামশন। তো সেই জন্য কী হবে, অটোমেশন পরবর্তী ফেজে আসবে, অটোমেশন অবশ্যই হবে, সেখানে ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টার জায়গায় 4 ঘন্টা হবে, সব শ্রমিকই কাজ করবে, সব কর্মচারী কাজ করবে 8 ঘন্টায় যে 4 ঘন্টা। আরও অটোমেশন মানে 4 ঘন্টার জায়গায় 1 ঘন্টা কাজ করতে হবে দিনে। আরও অটোমেশন যখন আসবে, সেখানে প্রতিদিন না কাজ করলেও চলবে, সপ্তাহে 1 দিন কাজ করলেই চলে যাবে, বাকি টাইমটা রোটেশন এইভাবে কাজ হবে। আর তার যা ক্রয় ক্ষমতা, যা আয়, সেই উৎপাদিত ইউনিট থেকে বেরিয়ে আসবে, সে লসে রান করবে না, সব কিছু রান করবে না। তো এইভাবে কী হবে, প্রত্যেকটি জনগণ তার সময় পাবে। এই যে আজকে যে কি বলবো, জীবন ধারণের জন্য মানুষের এন্টার এনার্জিটা সংসার মেনটেন করার জন্য, আয় করার জন্য চলে যাচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মানুষের মধ্যে সুকুমার বৃত্তিগুলো আছে, কেউ ভালো নাচতে পারে, গান করতে পারে, আবৃত্তি করতে পারে, ছবি আঁকতে পারে, লেখালেখি করতে পারে, কত রকম কিছু তৈরি করতে পারে। মানুষের এই যে মানবিক গুণগুলো, সুকুমার বৃত্তিগুলো আজকে এই কি বলবো, পুঁজিবাদী ব্যবস্থার আর্থিক শোষণের জাঁতাকলে পড়ে এগুলো সব শুকিয়ে যাচ্ছে। প্রাউড কি করবে, মানুষকে সুযোগ করে দেবে, এই কি বলবো, কাজের সময় কমিয়ে দিয়ে যথেষ্ট সময় তার বাড়িতে পরিবারকে দিতে পারবে। আর কি করবে, সেই সময়টা কাজে লাগাবে মানুষের যে সুকুমার বৃত্তিগুলো উপযোগী নেবে, ফাইন আর্টসের চর্চা, মানস আধ্যাত্মিক চর্চা, অ্যাডভেঞ্চারিজম,
হ্যাঁ, খেলাধুলা, সাংস্কৃতিক, মানসাধ্যাত্মিক এবং আত্মিক চর্চা, যাতে মানুষ এবং আত্মিক দিক থেকে ব্যাপকভাবে চর্চা করে আত্মিক বিকাশের চরমস্তরে পৌঁছে যেতে পারে, যা প্রাউড দর্শনের তথা আনন্দমার্গ আদর্শের মূল লক্ষ্য, মানুষকে সেই সার্বভৌমত্বের সোপানতলে পৌঁছে দেওয়া। মাফ করবেন। যাই হোক, যেটা আসছিলাম, তাহলে এই হলো যেটা বলছিলাম যে ব্লক ভিত্তিক পরিকল্পনায় শ্রমনিবিড় শিল্প কিভাবে রূপায়ণ হবে, তার দ্বারা বেকার সমস্যার সমাধান হবে, বেকার কর্মসংস্থানের ব্যবস্থা হবে একটা দিক। আর হচ্ছে অটোমেশনের ব্যাপারটা কি, নীতি কি বললাম। এরপরে বলি যে বাদবাকি বেকার সমস্যার সমাধানটা কীভাবে হবে। এই যে প্রাউড বলছে 20% কৃষিভিত্তিক শিল্প, 20% কৃষি সহায়ক শিল্প, এ দেখবেন এই দিকটা, এই সেক্টরটা, অর্থনীতির এই সেক্টরটা সম্পূর্ণ অবহেলিত। আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী রিসেন্টলি মাটির সৃষ্টি বলে একটা প্ল্যানিং তিনি দিয়েছেন পশ্চিমাঞ্চলে 6টা পিছিয়ে পড়া জেলার জন্য। সেখানে প্রায় 60,000 টাঁড় জমি, প্রতি জমিতে কিভাবে উদ্যান পালন সহ কৃষির মডিফিকেশন সহ কৃষিভিত্তিক সহায়ক শিল্প গড়ে তোলা যেতে পারে, তার রূপরেখা তিনি একটা ছক দিয়েছেন। এটা প্রাউডের আদর্শেই যে এইসব কথাগুলি বলা হয়েছে। তো তিনি রূপায়ণের জন্য চেষ্টা করছেন, তার জন্য তাকে ধন্যবাদ। কিন্তু যে জিনিসটা ধ্যান দিতে হবে, শুধু নীতি থাকলেই হবে না, সে নীতির রূপায়ণ যারা করবে, সেই এলাকায় যারা থাকবে, মানুষগুলো যদি সৎ না হয়, তাহলে লাভের গুড় পিঁপড়ে খেয়ে নেবে। তবুও উদ্যোগটা সৎ প্রচেষ্টা, আমরা এই উদ্যোগকে সমর্থন করছি। তো এই যে বলা হচ্ছে প্রাউডে ব্লক ভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা, ব্লকে কৃষিভিত্তিক শিল্প। আজকে দেখুন পশ্চিমাঞ্চল, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চল টাঁড় জমি, কৃষি জমি খুবই পরিমাণ কম। টাঁড় জমি মানে পতিত জমি, উঁচু নিচু জমি যেগুলো পড়ে আছে, সেখানে চাষবাস হয় না, সম্ভব নয় চাষবাস করা, মানে এই তথাকথিত ক্রপ চাষ সম্ভব নয়। প্রাউড বলছে বিজ্ঞান প্রযুক্তির ব্যাপক গবেষণা করে, এই প্রাউড প্রবক্তা বলছেন, এবং তিনি বলেননি, তিনি আমাদের আনন্দমার্গের যে হেডকোয়ার্টার, কেন্দ্রীয় আশ্রম, এই পুরুলিয়া অনুন্নত জেলা, পুরুলিয়ার সবথেকে অনুন্নত এলাকা, ঝাড়খণ্ড সংলগ্ন পুন্দাগ স্টেশনের বাগলতা গ্রাম, সেটাকে কেন্দ্র করে একটা ব্যাপক কর্মযোগ্য, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত, অর্থনৈতিক কর্মযোগ্য, সেবামূলক কর্মযোগ্য রূপায়ণ করে গড়ে তুলেছে। প্রায় 1,500 বিঘা দানপ্রাপ্ত রাজারা দানপ্রাপ্ত জমি, এবং পরবর্তীকালে আমরা বেশ কিছু জমি কিনেছি, নিয়ে একটা সার্বিক কর্মসংস্থান, কর্মযোগ্য চলছে, যাতে মানুষ সব দিক থেকে, ওই পিছিয়ে পড়া মানুষ, তাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রিক এবং নৈতিক, আধ্যাত্মিক মানের উন্নতি হয়, সেই লক্ষ্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো প্রাউড প্রবক্তা অলরেডি সেখানে হাতে কলমে করে দেখিয়েছেন, এই পুরুলিয়ার ওই আনন্দনগরে, পুরুলিয়ার ওই টাঁড় জমিতে, রুক্ষ সূক্ষ্ম জমিতে কী করে রাবার চাষ হতে পারে, আঙুর চাষ কী করে হতে পারে, চায়ের চাষ কী করে হতে পারে, কফির চাষ কী করে হতে পারে, সফল হতে পারে, কি বলবো, আঙুরের চাষ কী করে হতে পারে, তিনি হাতে কলমে তৈরি করে দেখিয়েছেন। এখন দরকার বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার ব্যাপক গবেষণা, এই সমস্ত টাঁড় জমিগুলো ব্যাপকভাবে এই কৃষি পণ্য উৎপাদনের ব্যাপারে মাধ্যমে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা। এই টাঁড় জমিতে ব্যাপকভাবে উদ্যানবিদ্যা, হর্টিকালচারের প্রয়োগের মাধ্যমে ফল চাষের ব্যবস্থা করা যেতে পারে। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার স্বনির্ভর প্রযুক্তির মাধ্যমে কিছু কিছু করার চেষ্টা করছেন। আম, জাম, পেয়ারা, লিচু, বেদানা, এমনকি আপেল পর্যন্ত, রাবার, কি বলবো, আঙুর, লেবু, কমলা লেবু। কেন এই রাড়ের মাটি হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ, সব ফলগুলো সুমিষ্ট ফল হবে, ক্যালসিয়াম মাটিতে আছে মানে ফলগুলো হবে মিষ্ট ফল হবে। গবেষণার দ্বারা উন্নত প্রজাতির কি বলবো ফলের চারা লাগাতে হবে, ব্যাপকভাবে লাগাতে হবে এইসব টাঁড় জমিগুলোতে, সমবায়ের ভিত্তিতে। সমবায় চাষিদের উৎপাদক সমবায় তারা গড়ে নেবে, তাদের মাধ্যমে একসাথে তারা গভর্নমেন্ট পিছন থেকে সব দিক ধরনের সহায়তা করবে। ব্যাপক বিজ্ঞান প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে এই উদ্যানবিদ্যা গড়ে তুলবে। আগামী কয়েক বছরের মধ্যে ব্যাপক বনসর্জন হবে, পরিবেশের ভারসাম্য রক্ষিত হবে, মেঘ আকর্ষিত হবে। আর টাঁড় জমিগুলো শুধুমাত্র সোনামণি আর ইউক্যালিপটাস বা সোনাঝুরি গাছ লাগাতো গভর্নমেন্ট এখন সেই জায়গা থেকে সরে এসছে। এই ফলের গাছ লাগানো হলে কি হবে, মেঘ আকর্ষণ হবে, আর ওই এলাকার আর্থিক মানের বিরাট পরিবর্তন হবে। আচ্ছা, এই জায়গায় যে ফলগুলো চাষ হবে,
এই ফলের উপরে ভিত্তি করে এবারে কৃষিভিত্তিক শিল্প তৈরি হবে অঞ্চলগুলিতে। বিভিন্ন ফল যার উপর হবে, ধরা যাক আম যদি আমের উপর ভিত্তি করে সেখানে জ্যাম জেলি তৈরি হতে পারে, হ্যাঁ, আমের রস তৈরি কারখানা তৈরি হতে পারে। পেয়ারা যদি হয়, পেয়ারার উপর ভিত্তি করে পেয়ারা জ্যাম জেলি তৈরি করা কারখানা তৈরি হতে পারে, ক্ষুদ্র কুটির শিল্প হতে পারে। সমবায়ের ভিত্তির গ্রামে গ্রামে পঞ্চায়েতে সমবায়ের উপর ভিত্তি করে এই সমস্ত ক্ষুদ্র কুটির শিল্পগুলো তৈরি হতে পারে। পুরুলিয়াতে লাক্ষা হয় কুসুম গাছে এবং মহুয়া গাছে। লাক্ষা শিল্পের ব্যাপক সুযোগ আছে। এই লাক্ষার উপর ভিত্তি করে লাক্ষা চাষকে যদি ঠিকমতো উদ্যোগ দেওয়া যায়, তার উপর ভিত্তি করে গালা শিল্প ওষুধে লাগে, যুদ্ধাস্ত্র তৈরিতে লাগে, জাহাজ শিল্পে লাগে, বিভিন্ন লাগে, অনেক দাম। অর্থনীতির ব্যাপক পরিবর্তন ঘটা যেতে পারে। পোস্ত, আমি আমার আগের বক্তব্যে বলেছি, হ্যাঁ, এই রাড়ের মানুষ পোস্ত খায়, আমরাও খাই, কিন্তু তাদের ওইখানকার শুষ্ক জলবায়ুতে পোস্তটা খেতেই হয়। আজকে পোস্তর দাম 1500 টাকা হয়ে গেছে, ছাড়িয়ে গেছে। পোস্ত চাষটা হচ্ছে উত্তরপ্রদেশে, রাজস্থান ইত্যাদিতে। তারা খায় না, পোস্ত খায় এখানকার মানুষ। এখানকার মানুষকে বেশি দাম দিয়ে পোস্ত কিনতে হচ্ছে। এটা একটা অমানবিক, অবিবেকপূর্ণ ব্যবস্থা। তাই প্রাউডের দাবি হচ্ছে এই অঞ্চলে মানুষ পোস্ত চাষ যদি করা হয় সরকারি নিয়ম মেনে, যেভাবে সরকারি নিয়ম মেনে ওইসব অঞ্চলে পোস্ত চাষ হচ্ছে, পোস্ত চাষতে পোস্তের রস থেকে আবার আফিং তৈরি হয়, জাতীয় মাদক তৈরি হয়, হ্যাঁ, তো সেই জন্য সরকার হয়তো দিচ্ছে না, যে নিয়ম মেনে ওখানে চাষ হচ্ছে সেই একই তদারকি কড়া তত্ত্বাবধান নিয়ে এখানেও চাষ হোক। তাহলে কী হবে? এখানে যে পোস্ত চাষ হলে পোস্ত থেকে একটা ব্যাপক পোস্তর দামটা কমবে, আর পোস্ত থেকে এই যে অর্থনীতিতে একটা অর্থনৈতিক ফসল, তো অর্থকরী ফসল, ব্যাপক অর্থনৈতিক মানের উন্নয়ন ঘটবে এখানকার চাষিদের। এইরকম আরও দু একটু উদাহরণ দিই, যেহেতু এটাই তো আমার লাস্ট পর্ব আশা করছি, তাই আরও দু একটু উদাহরণ দিলেই বোঝা যাবে। যেসব অঞ্চলে পাট তৈরি হয়, মনে করুন কোচবিহার, জলপাইগুড়ি, উত্তরবঙ্গে ব্যাপকভাবে পাট চাষ হয়। যদিও প্রাউড প্রবক্তা বলেছেন পাট চাষের খুব একটা ভালো ভবিষ্যৎ নেই, কেননা এই পাট চাষ যে পরিমাণে হয় আর জুট শিল্প পাট চাষ, তাদের একমাত্র চট তৈরি করাই ভবিতব্য ভেবে রেখেছে। এই চটজাত প্রোডাক্টের উৎপাদনের দ্বারা এই শিল্পকে দাঁড় করানো যাবে না। চাষিরা দাম পাচ্ছে না, যে হারে দাম বেড়ে গেছে, চাষিরা 1 কুইন্টাল পাট বিক্রি করে মাত্র 2500-3000 টাকা পাচ্ছে, দাম পাচ্ছে না। আর তার থেকে কোনো অবস্থা, সেই জন্য চাষিরা এই চাষ ছেড়ে দিচ্ছে। আজকে পাট শিল্পকে যদি বাঁচাতে হয় আরও যদি কিছু বছর, 10, 20 বছর, 50 বছর, 30 বছর যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে এই পাট চাষে গুণগত পরিবর্তন আনতে হবে। বাংলাদেশে যেমন উন্নত মানের পাট চাষ হয়, হ্যাঁ, সরকারকে সেরকম ব্যবস্থা নিয়ে উন্নত মানের পাট বীজ সরবরাহ করতে হবে। আর পাট চাষে যা উন্নত বিজ্ঞান প্রযুক্তির কৃষিবিদদের পরামর্শ দিয়ে যাতে কী করে উন্নত মানের পাট চাষ করা যায়। এবং পাটের সবথেকে সমস্যা হলো এই যে আঁশটা ছাড়ানো যখন হয়, সেই জায়গায় অনেক জায়গায় দেখা যায় জলের অভাব, বৃষ্টি হয় না, জল নেই, খালবিল পুকুর শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ, সেখানে কোনো রকম চাষের ব্যবস্থা, এই পাট পচানোর কোনো ব্যবস্থা থাকে না, চাষিরা কম দামে ছেড়ে দিতে বাধ্য হয়। এই অবস্থা যখন চলতে থাকে, এখনই চলছে, তো বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার দ্বারা উন্নত ব্যবস্থা আমদানি করতে হবে, যাতে অত্যল্পকালের খুব কম দিনের মধ্যে পাটটা কেমিক্যাল ব্যবহারের দ্বারা ওই অল্প জল হলেই হবে, কেমিক্যালের মাধ্যমে পাটটা ফাইবারটা পচে যাবে, সেরকম ব্যবস্থা উদ্ভাবন করতে হবে বিজ্ঞানীদের। তাহলে কী হবে? চাষিরা বাঁচবে। আর কি হবে? এভাবে চাষিরা বাঁচবে না, চাষিদের দাম তো পেতে হবে। প্রাউডের ব্লক ভিত্তিক পরিকল্পনায় কী বলা হচ্ছে, এক একটা ব্লকে এই সমবায়ের আদর্শে এই শুধু জুট কারখানাগুলোকে, চট শিল্পের জুট মিলগুলোকে চটের বস্তা তৈরির জন্য কাজে না লাগিয়ে কী করতে হবে, সমবায়ের ভিত্তিতে, ব্যক্তিগত মালিকে নয়, সমবায়ের ভিত্তিতে এগুলোকে পাট সুতা তৈরি করতে হবে। এক একটা ব্লকে যেখানে প্রচুর পাট উৎপাদন হয়, ব্লক স্তরে, সেখানে এই পাটের সঙ্গে পাট থেকে পাটের ফাইবার বেরোবে, জুট সুতো বলা হয়, জুটন। আবার জুটের সঙ্গে অন্যান্য কিছু উপাদান, আর্টিফিশিয়াল উপাদান, ঢেঁড়সের ফাইবার, কাঁঠালের তন্তু, ভুট্টার তন্তু মিলিয়ে জুটশুল তৈরি হতে পারে, জুটন তৈরি হতে পারে। জুটশুল মানে জুট প্লাস উল, ভেড়ার উল থেকে আর জুট মিশিয়ে জুটশুল, খুব কম পয়সায় উলের যা দাম, এই উল সুতো জুটশুল, এই জুটশুলের সুতোর দাম অনেক কম হবে। বাংলার যে সমস্ত অঞ্চলে কম শীত, কলকাতা সংলগ্ন অঞ্চলে যেখানে কম শীত, এই জুটশুলের উপর এই সুতো তৈরি হবে। এই কি ইন্ডাস্ট্রিগুলো না লাভ না ক্ষতির ভিত্তিতে, দরকার হলে সমবায়ের দ্বারা যদি কি ইন্ডাস্ট্রি আছে, গভর্নমেন্ট
সেখানে না লাভ না ক্ষতির ভিত্তিতে এই পাট সুতাগুলো জুটন বা জুটসুল তারা সাপ্লাই দেবে কি কোথায়, সমবায়গুলোকে বা ক্ষুদ্র কুটির শিল্পীগুলোকে। একটা ব্লকে যদি ধরা যায় একটা ব্লকের একটা কি ইন্ডাস্ট্রি আছে, ওই জুটন বা জুটসুল না লাভ না ক্ষতির ভিত্তিতে সাপ্লাই দিচ্ছে, তারা সুতো সরবরাহ করছে কাদের, ওই 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 জুটসুল বা জুটন কি ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে ব্লকের সমস্ত পঞ্চায়েতে পঞ্চায়েতে স্যাটেলাইট ইন্ডাস্ট্রি গড়ে উঠবে সমবায়ের ভিত্তিতে। আর যেগুলো একেবারে ক্ষুদ্র হবে, ক্ষুদ্র কুটির শিল্প ব্যক্তিগত উদ্যোগে সেগুলো গড়ে উঠবে। সেখানে কী হবে, হ্যান্ডলুম নয়, আজকে হ্যান্ডলুম আছে, এই তাঁত হস্তদ্বারা তাঁত শিল্প, হস্তদ্বারা তাঁত শিল্পকে হটিয়ে দিতে হবে। বিদ্যুৎ চালিত তাঁত শিল্প সরকারকে ব্যবস্থা করে দিতে হবে তাঁতিদের, যাতে তারা কম্পিট করতে পারে অন্যান্য অঞ্চলের তাঁতিদের সাথে। এই পাওয়ারলুম পরিচালিত তাঁতের দ্বারা আমাদের ঘরে বসে বসে মা বোনেরা ডিজাইন তৈরি করবে, এখান থেকে জুট সুতো বা জুটসুল নিয়ে যাবে, না লাভ না ক্ষতির ভিত্তিতে যাবে সমবায়ের ভিত্তিতে। ওই পঞ্চায়েতে পঞ্চায়েতে গ্রামে গ্রামে এই পাওয়ারলুমগুলোতে সেখানে তৈরি হবে, থান তৈরি হবে, জুটসুল শাটিং শুটিং তৈরি হবে, থান তৈরি হবে, এবং একেবারে আরও ক্ষুদ্র উদ্যোগগুলো সেগুলো তার উপর ভিত্তি করে তুলে বস্ত্রবান শিল্প গড়ে উঠবে। জুটন সেখানে তৈরি হবে, শাটিং শুটিং জামাকাপড়ও তৈরি হবে। যার ফলে কী হবে, গ্রামীণ মা বোনেরা কাজের জন্য আজকে যারা ঘর ছেড়ে বাইরে চলে যেতে হচ্ছে, তারা ঘর সামলেই ঘরে বসে থেকে উৎপাদনে এই কর্মনিযুক্তি করতে পারে, আয় করতে পারবে। আর যারা বেকার ছেলেরা বা যারা কর্ষক শ্রমিক তাঁতি, তারা কর্মের জন্য আজকে ব্লক ছেড়ে দেশ ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, দুটো সংসার চালাতে হচ্ছে, সবসময় টেনশন থাকছে, সেই সমস্যাটার মানে কি বলবো পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। বাড়িতে বসে থেকে বা এক ব্লকের মধ্যে থেকেই তারা সেই কর্মনিযুক্তির গ্যারান্টি পাবে। তাহলে এই পশ্চিমবাংলায় অজস্র প্রতি ব্লকে ব্লকে প্রচুর কৃষিজ সম্পদ আছে, যার উপর ভিত্তি করে কৃষি ভিত্তিক পণ্য শিল্প তৈরি হবে। আমি একটা পাটের উদাহরণ দিলাম, এই পাট সুতাকে কেন্দ্র করে আমি একটা উদাহরণ দিচ্ছি স্ট্যাটিস্টিক্স। 1 কুইন্টাল পাট বিক্রি করে চাষি যদি 3,000 টাকা পায়, তাহলে এই 1 কুইন্টাল পাট ওই বিক্রি আর করবে না ওই চট শিল্পের জন্য, 1 কুইন্টাল পাটটা পাট সুতাকালে বিক্রি করবে, চাষি 3,000 টাকার জায়গায় পাবে সেখানে অন্তত 6,000 7,000 8,000 টাকা পাবে। তাহলে দ্বিগুণের বেশি চাষি দাম পাচ্ছে, দ্বিগুণের বেশি দাম, দাম পাবে। কেন কেন আমি একটা কথা বলতে ভুলে গেছি, কৃষিকে শিল্পের মর্যাদা দেবে প্রাউটিস্টিক ব্যবস্থা বলা হচ্ছে, কৃষিকে শিল্পের মর্যাদা দেবে। এই যে শিল্প ব্যবস্থা, শিল্পজাত পণ্য তৈরি হয় শিল্পের নিয়ম মেনে, তার ক্যাপিটাল, তার জমি, তার সেচ, তার লোন, তার কস্ট অফ প্রোডাকশন, সমস্ত নিয়ম মেনে, তবে তার মুনাফার পার্সেন্টেজ ধরে তবে পার ইউনিট শিল্পজাত দ্রব্যের দাম নির্ধারণ করা হয়, সেখানে স্ট্যাম্প দেওয়া থাকে। কিন্তু কৃষি ব্যবস্থায় চাল ডাল তেল নুন গমের তো সরাসরি চাষিরা যা পণ্য তৈরি করছে, তার তো কোনো চাষির পরিশ্রমের কি কোনো পরিশ্রমের পয়সাটা সে কি পায়, সেগুলো কি ধরা হয় না। চাষি বউ, চাষি ছেলে মেয়ে যেগুলো পরিশ্রম করে সেগুলো কি ধরা হয় না। প্রাউটের শিল্প ব্যবস্থা বলছে কৃষককে যদি বাঁচাতে হয়, কর্ষককে যদি বাঁচাতে হয়, চাষিদের বাঁচাতে হবে, কৃষিকে শিল্পের মর্যাদা দিতে হবে। যে শিল্প ব্যবস্থায় যেভাবে শিল্প পণ্যের দাম নির্ধারিত হয়, এই ধান গম তৈলবীজ ডাল শস্য যা কিছু কৃষি পণ্য উৎপাদন হবে তার পার কিলো দাম নির্ধারণ হবে শিল্পে যেভাবে দাম নির্ধারণ সেইভাবে। অর্থাৎ কৃষিকে শিল্পের মর্যাদা দেওয়া হলে চাষি ন্যায্য দাম পাবে। তাই ফিরে আসি, এই যে 1 কুইন্টাল পাট বিক্রি করে চাষি আজকে যেমন দাম পাচ্ছে 3,000 2,500 টাকা, এই কৃষিকে শিল্পের মর্যাদা দিলে সেখানে চাষি হয়তো 5,000 থেকে 8,000 9,000 বা 10,000 টাকা পেতে পারে, বাঁচবে চাষি তার পরিবার। এবারে দেখুন, এবার ওই পাটটাকে ভেদ করে পাট সুতা বা আর অন্যান্য জিনিস মিলিয়ে জুটন তৈরি হচ্ছে, জুটসুন তৈরি হচ্ছে, এখান থেকে এবারে যে ফিনিশ গুডস তৈরি হচ্ছে, এখান থেকে সুতা তৈরি গিয়ে এই স্যাটেলাইট ইন্ডাস্ট্রির মাধ্যমে ফিনিশ গুডস তৈরি হয়। কি হচ্ছে, তাহলে অর্থটা এইখানকার ব্লকেই রোল করছে, চাষির হাত ঘুরে চাষি যে টাকা পেল, সেখান থেকে বাজারে আসছে টাকা, সেখান থেকে শ্রমিকের হাতে, সেখান থেকে তাঁতির হাতে, টাকাটা এই ব্লকেই রোল করছে, অর্থে স্বনিযুক্তি হচ্ছে, কর্মনিযুক্তি হচ্ছে, আর তাদের হাত ঘুরে ঘুরে টাকাটা এই ব্লকেই ঘুরছে। এইভাবে অর্থের কি বলবো, অর্থকে সচল থাকবে, কর্মসংস্থান হবে, ক্রয় ক্ষমতার বৃদ্ধি হবে। তাহলে কৃষিভিত্তিক শিল্প যদি এবার পশ্চিমবাংলার গ্রামেগঞ্জে গড়ে তোলা, গ্রামেগঞ্জে না ব্লকে ব্লকে গড়ে তোলা যায়, তাহলে গ্রামীণ বেকার সমস্যার মানে 100% সমাধান সম্ভব। আমি একটা পাট বললাম, পুরুলিয়ার উদাহরণ দিলাম, লাক্ষা চাষ বা পোস্ত চাষ,
আরও হুগলির কথা উদাহরণ দিই, হুগলি জেলাতে প্রচুর আলু তৈরি হয়, আলু চাষ। হুগলি, পূর্ব মেদিনীপুর, আরও বিভিন্ন জেলাতে, বীরভূম, আলুর দাম হয় আর দামটা পড়ে যায়, ফাটকা হয়, গেল জুয়ার মতো। দাম এলো তো চাষিরা বাড়ি কিনে ফেললো, মোটরসাইকেল কিনে ফেললো, আর গেল মার গেল তো লাখ লাখ টাকা লস হয়ে গেল। এই ফাটকা কারা খেলছে? মহাজন, ফোড়ে, মিডলম্যান যারা 4টে 5টা 6টা স্তরে আলু চাষ হচ্ছে, প্রোডাকশন করছে, চাষিরা কিলো দাম হচ্ছে, দামটা পাচ্ছে কিলো পিছু 2 টাকা 3 টাকা ধরে মাটিতে বিক্রি করতে বাধ্য হচ্ছে। আর সেই আলু 4বার 5বার 6বার 7বার হাত বদল হতে হতে, মহাজন ফোড়েদের হাত বদল হতে হতে, ক্রেতারা যখন কিনছে, সেই আলুর দামটা আমরা পাচ্ছি 15 টাকা কিলো, 16 টাকা, 20 টাকা, 22 টাকা, 25 টাকা। চাষিরা পাচ্ছে না দাম, আর ক্রেতারা অধিক দাম দিয়ে কিনতে হচ্ছে। তাই প্রাউডের অর্থনৈতিক ব্যবস্থা বলা হচ্ছে মিডলম্যানদের উচ্ছেদ করতে, ফোড়েদের উচ্ছেদ করে অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে। ফোড়েরা থাকবে না, চাষিরা মিলে তৈরি করবে উৎপাদক সমবায়, আর ক্রেতারা মিলে তৈরি করবে উপভোক্তা সমবায়। উৎপাদক সমবায় থেকে সরাসরি গুডস, কৃষি পণ্য, শিল্পজাত পণ্য উপভোক্তা সমবায় আসবে। তাই চাষিরা দাম পাবে, ন্যায্য মূল্য পাবে, আর ক্রেতাদের কম দামে তারা জিনিসপত্র কিনতে পারবে, দুপক্ষই বাঁচবে। আলুর কথা বললাম, হুগলির উদাহরণ দেওয়া যাক। এই যে আলুর দাম পাচ্ছে না, প্রাউড বলছে শুধু আলু নয়, আলু চাষ করে কতটা সম্ভব, পশ্চিমবঙ্গে কত লক্ষ মেট্রিক টন আলু উদ্বৃত্ত হয়ে যায়, এই রাজ্য ওই রাজ্যকে ধরাধরি করতে হয়। এই আলুর উপর ভিত্তি করে প্রাউড বলছে বিজ্ঞান প্রযুক্তির প্রয়োগে অন্তত 18 রকমের শিল্প তৈরি হতে পারে। আলু থেকে অ্যালকোহল তৈরি হতে পারে, আলু থেকে চিপস তৈরি হতে পারে, আলুকে ডিহাইড্রেট করে পাউডার তৈরি হতে পারে। ডিফেন্স, প্রতিরক্ষা ব্যবস্থা, মিলিটারি, ভারতবর্ষের মিলিটারি যে গোষ্ঠী, সামরিক বাহিনী, তাদের কাছে এর সাথে প্রোটিন খাবার হিসেবে, ডিহাইড্রেটেড পাউডার হিসেবে সাপ্লাই করা যেতে পারে। এরকম আলুর বহুবিধ ব্যবহার করা যেতে পারে। তাহলে 1 কিলো আলু বিক্রি করে চাষি যদি 3 টাকা বা 5 টাকা, ধরা যাক 8 টাকা পাচ্ছে, আজকে যদি ওই আলুকে ভিত্তি করে ওই ব্লকে, ওই ধরা যাক হুগলির আরামবাগ ব্লক, আলুর উপর ব্লক ভিত্তিক যদি এই যে বিভিন্ন ধরনের শিল্প কারখানা তৈরি করা যায় সমবায়ের উপর ভিত্তি করে, তাহলে চাষি আজকে যেখানে 5 টাকা পাচ্ছে, 5 টাকার জায়গায় তো 15 টাকা দামে আলু বিক্রি করতে পারবে। আর কত কর্মনিযুক্তি হবে, যে উদ্বৃত্ত শ্রমিক, বেকার, এই বিভিন্ন রকম ব্লক ভিত্তিক শিল্পে তারা নিযুক্তি সম্ভব হবে। এরকম প্রতিটি ব্লকে সেই ব্লকের কৃষি পণ্য, বনজ পণ্য প্রকৃতি অকৃপণ হস্তে ঢেলে দিয়েছে আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলায়। ভূ নিম্নস্থ সম্পদ বা ভূমি উপরস্থ সম্পদ, কৃষি সম্পদ, বনজ সম্পদ, ফল ইত্যাদির মাধ্যমে সেসব অঞ্চলে গড়ে তুলতে হবে ব্লক ভিত্তিক কৃষিভিত্তিক শিল্প। এইভাবে কৃষিভিত্তিক শিল্প জেলা স্তরে গড়ে উঠবে কৃষি সহায়ক শিল্প, অর্থাৎ এই যে কৃষি উৎপাদনে যে যন্ত্রপাতিগুলো লাগে জেলা স্তরে সেগুলো গড়ে তুলতে হবে। যেমন ট্র্যাক্টর, বিভিন্ন কৃষি যন্ত্রপাতি, বড় থেকে ছোট বিভিন্ন যন্ত্রপাতিগুলো, সেগুলো সমবায়ের ভিত্তিতে জেলা স্তরে তৈরি হবে। তাহলে আর কি অন্য জায়গার উপরে, অন্য জেলা, অন্য রাজ্য, অন্য অঞ্চল থেকে কখন আসবে, কী দামে আসবে, বা কিনলে আমার টাকাটা এই অঞ্চলে বাইরে চলে যাচ্ছে, বহিষ্কৃত হয়ে যাচ্ছে, আমার অঞ্চলের টাকা আমার অঞ্চলেই থাকবে, অর্থের বহিষ্কৃত হবে না, এতদ অঞ্চলেরই আর্থিক শ্রীবৃদ্ধির কাজে লাগবে। এইটা হলো মূল কথা। তাহলে এই অর্থনীতি বাঁচবে সাধারণ মানুষ। তো এই হলো ব্লক ভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা রূপায়ণ, যে রূপায়ণের মাধ্যমে মানুষ বাঁচবে আর একটা অর্থনৈতিক বুনিয়াদ, ব্লক স্তরীয় উন্নয়ন পরিকল্পনা থেকে নানান সুফল পাওয়া যাবে। তাই ব্লকের জন্য যে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে, এখানে স্থানীয় নেতারা এলাকাটা জরুরি সমস্যা সমাধান প্রকল্পে এগিয়ে আসতে পারবেন। সুদূর রাজধানী শহরে শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে বসে সমস্যা সমাধান হলে তারা সমাধান করতে পারবে না। ওই ব্লকের মাটির সাথে যারা পরিচিত, পরিকল্পনা বোর্ডে তারা যদি থাকে, তারা সমস্যার সমাধানটা তাদের হাতে আছে। তাই এখানে পরিকল্পনাটা 100% সফল হবে বলাই যায়, চোখ বন্ধ করে বলা যায়। তাই স্থানীয় এই যে একেবারে যারা সংশ্লিষ্ট ব্লকটির কঠোর মাটিতে বসে উন্নয়ন পরিকল্পনা ছক তৈরি হচ্ছে বলে সেই পরিকল্পনা অধিক বাস্তবোচিত, ফলপ্রদ হতে বাধ্য ও তার শীঘ্র সুফলও পাওয়া যাবে। স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক পর্ষদগুলিও সংশ্লিষ্ট এলাকার জনসম্পদকে, বস্তু সম্পদকে কাজে লাগাবার সুযোগ পাবে। স্থানীয় বেকার সমস্যার সহজেই সমাধানের সুযোগ আসবে। গ্রাম্য মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, আর সুসন্তুলিত অর্থনীতির একটা মজবুত বুনিয়াদ তবে ভিত তৈরি হবে। আর শুধু অনেকে বলবেন তাহলে শহরের বেকারের কী হবে? হ্যাঁ, শহরের বেকার সমস্যার সমাধান হবে। দেখুন, কৃষিভিত্তিক কৃষক শিল্প তো গ্রামে গড়ে উঠবে। আজকে যে সমস্ত শিল্পগুলো কেন্দ্রীকৃত, সেগুলোর বিকেন্দ্রীকরণ হবে।
একটা হলদিয়া, একটা কলকাতা, একটা কি বলবো শিল্পাঞ্চল দুর্গাপুর, এই কেন্দ্রীয় শিল্পাঞ্চল যেগুলো আছে এগুলো গুরুত্ব বিচার করে, গুরুত্ব বিবেচনা করে সেকেন্ড গ্রেডের, সেকেন্ড গুরুত্বপূর্ণ শিল্প ব্যবস্থাগুলো, কারখানাগুলো এগুলো জেলা স্তরে ছড়িয়ে দেওয়া হবে। আর তার পরবর্তী গুরুত্বপূর্ণ অফিস, আদালত, ব্যবসা বাণিজ্যের সেন্টারগুলো, কলকারখানা ছড়িয়ে দেওয়া হবে ব্লক স্তরে। এইভাবে শিল্প, ব্যবসা বাণিজ্যেরও বিকেন্দ্রীকরণ হবে প্রাউডি ব্যবস্থায়। আজকে যে কেন্দ্রীভূত হয়ে গেছে চাক বেঁধে, এটাকে থাকতে দেওয়া যাবে না। এটাকে বিকেন্দ্রীকরণ পুরোপুরিভাবে, প্রাউডির ব্যবস্থা পুরোপুরিভাবে ঢেলে সাজানো হবে। তাহলে ঢেলে সাজানো হলে শহরের যারা বেকার, তারাও বেকার সমস্যার সমাধান সেখানেও আসবে, সেখানেও তারা পারে। উদ্বৃত্ত শ্রম সেখানে থাকবে না, একটিও বেকার প্রাউডের অর্থনৈতিক ব্যবস্থাতে থাকবে না। প্রাউডের অর্থনৈতিক ব্যবস্থার এটাই হলো মূল কথা এবং এটাই বৈশিষ্ট্য। এবং আজকের পৃথিবীতে এই পাহাড় প্রমাণ বেকার সমস্যার সমাধান করতে গেলে অর্থনৈতিক ক্ষেত্রে যে বৈষম্য, সেই বৈষম্যটাকে ঘোচাতে গেলে প্রাউডের বিকেন্দ্রিত অর্থনীতির রূপায়ণ অবশ্যম্ভাবী। এছাড়া সাধারণ মানুষকে বাঁচানোর কোনো পথ নেই। তাই পরিশেষে সবাইকে বলবো, সমাজে যারা শুভচিন্তক, সমাজ সংস্কারক, এই সমাজের এই অবস্থা পাল্টাতে চান, কি করে তাদের জানা নাই, তাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই বার্তাগুলো, প্রাউডের এই বার্তা। আসুন, প্রাউডকে জানুন, প্রাউড পড়ুন এবং এই প্রাউডের আন্দোলনকে ছড়িয়ে দিই আমরা জেলা থেকে ব্লক স্তরে। শোষণ বিরোধী আন্দোলনের মাধ্যমে প্রতিটি ব্লককে গড়ে তুলি স্বয়ংসম্পূর্ণ করে। তাহলেই স্বয়ংসম্পূর্ণ যখনই হবে, ধীরে ধীরে মিলমিশ শুরু হয়ে যাবে, মেলামেশা শুরু হয়ে যাবে। প্রতিটি অঞ্চল একে অঞ্চলের সাথে অন্য অঞ্চলে মিলেমেশা হয়ে যাবে, এক হবে। ধীরে ধীরে ওই আঞ্চলিক বৃদ্ধির পথ ধরে বিশ্বৈক্যতাবাদের প্রতিষ্ঠার দিকে আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। আমাদের যে লক্ষ্য, প্রাউডের লক্ষ্য বিশ্বৈক্যতাবাদের প্রতিষ্ঠা, তা আমরা সেই লক্ষ্যে খুব শীঘ্রই উপনীত হব। সবাইকে এই বলে ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আমার এই যে প্রাউডের আলোকে সার্বিক কর্মসংস্থান বক্তব্যের সিরিজের এটাই শেষ পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।